রে, গেলাম রে, গেলাম রে। বাবা রে, এই কে আছিস? আমাকে ধরে তো। হাই 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 গিন্নি, এ কি করলে? হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া। একটু সাবধানে থাকতে পারো না গিন্নি? আমি তো তেল নিয়েই আসছিলাম। এখন কি করি বলো তো? রাজবৈদ্য এরকম শয্যাশায়ী হয়ে পড়ে আছেন, তোমাকে কার কাছে নিয়ে যাই এখন? তাও একটু কষ্ট করে হেঁটে হেঁটে চলো দেখি। উনি মুখেও যদি কিছু বড়ি দিয়ে দেন তাহলেও যদি কিছু লাভ হয়। চলো চলো চলো। কি অবস্থা বলো তো রাজবৈদ্য? বর্ষাকালের এই এক জ্বালা, গোটা রাস্তা জলে জলময় হয়ে গেল। উফ, হ্যাঁ, যা বলেছ গোপাল, রাস্তার যা অবস্থা, ভয় লাগছে। তখন না আছাড় খেয়ে পড়ি। হ্যাঁ সেই, তাই আমি যেরকম পা টিপে টিপে হাঁটছি তুমি সেই রকম ভাবেই হাঁটো। ওরে বাবা রে, গেল। পড়ে গেলাম রে। কি কাণ্ড করে বসলেন বলুন তো? পড়ে গেলাম। এবার যে কি করি? আরে গোপাল, ও গোপাল, আমাকে তোলো, কোমরে জোর লেগেছে। চলুন চলুন চলুন, আপনাকে এখন আপনার ঘরে নিয়ে যাই। এই অবস্থায় আর রাজবাড়ি যেতে পারবেন না। ও, আর পারছি না গোপাল, আর পারছি না। তুমি তুমি এক কাজ করো, ওই ওপরটাকে দেখো, একটা সবুজ রঙের কৌটো আছে, ওর মধ্যে থেকে একটা বড়ি আমাকে দিয়ে দাও। আপনি আজ বাড়িতেই বিশ্রাম করুন রাজবৈদ্য। কটা দিন আপনার আর এখন রাজসভায় যাওয়ার দরকার নেই। হ্যাঁ গোপাল, মহারাজকে তুমি বরং বুঝিয়ে বলো এই পরিস্থিতির কথাটা। বেশ, আমি এখন আসি, কেমন? কি গোপাল, তোমার এত দেরি কেন? আমরা তো এখনো রাজসভার আলোচনাই শুরু করতে পারছি না। ওকে আবার জিজ্ঞেস করছেন মহারাজ? আপনি কি জানেন না যে ওর খাওয়ার ঘুম ছাড়া আর কোনো কাজ নেই? দাঁড়াও না মন্ত্রী, আমি যার কথা তার মুখ থেকেই শুনবো, আর তুমি সবকিছুতে কথা বলো কেন বলো তো? তার মধ্যে আবার রাজবৈদ্য এখনো এসে পৌঁছয়নি। কি যে করছো তোমরা? সেই উত্তরই দিতে যাচ্ছিলাম মহারাজ, কিন্তু সুযোগ পেলাম কই। কেন গোপাল, কি হয়েছে? আর বলবেন না মহারাজ, আমি আর রাজবৈদ্য একসাথে রাজসভায় আসছিলাম। আসার সময় রাস্তায় জমা জলে পা পিছলে রাজবৈদ্য পড়ে গেছে। ওনার ভীষণ কোমরে লেগেছে। আপনি তো জানেনই বর্ষাকালে গ্রামের রাস্তার কি অবস্থা হয়। বলো কি? রাজবৈদ্য এখন কেমন আছে? এখন ওনাকে বিশ্রাম করতে বলে এসেছি এবং ওনার দেওয়া বড়ি ওনাকে খাইয়ে শুইয়ে দিয়ে এসেছি। তবে উনি বলে দিয়েছেন সম্পূর্ণ সুস্থ না হলে এখন কয়েকদিন উনি রাজসভায় আসতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি রাজবৈদ্যকে বলে দিও কোনো অসুবিধে নেই, সম্পূর্ণ সুস্থ হলে তবেই যেন রাজসভায় আসে। এই হচ্ছে আসল সুযোগ। রাজবৈদ্যর অনুপস্থিতিকে কাজে লাগিয়েই আমাকে যা করার করতে হবে। না 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 না, আর বেশি দেরি করা যাবে না, একদম না। কি ব্যাপার কৃষ্ণনগরের মন্ত্রী, হঠাৎ এই মাঝরাতে জরুরি তলব, কি হয়েছে? হয়েছে মানে জব্বর খবর আছে নবাব বাহাদুর। কি হয়েছে বলো? আসলে জাহাপনা, আমাদের রাজবৈদ্য হঠাৎ করে আছাড় খেয়ে শয্যাশায়ী। এখন উনি বেশ কয়েকদিন রাজসভায় আসতে পারবেন না। এর সাথে তোমার তড়িঘড়ি করে ছুটে আসার কি সম্পর্ক? আসলে ব্যাপারটা হলো, আপনি তো জানেনই যে কৃষ্ণনগরের রাজসিংহাসনের ওপরে আমার বরাবরের নজর। তাই এবার আমি আপনার সাহায্য নিতে এসেছি নবাব বাহাদুর। দেখুন নবাব বাহাদুর, আমি যদি কৃষ্ণনগরের রাজা হই তাহলে কৃষ্ণনগর থেকে আপনি যা খাজনা পান আমি তার দ্বিগুণ খাজনা আপনাকে দিতে পারি। তা তুমি মন্দ বলনি। কৃষ্ণনগর তোমার হাতে তুলে দিলে তাতে আমারও মুনাফা যথেষ্ট। আর আপনি তো আমাদের মা বাপ নবাব বাহাদুর, তাই আপনার কথাতে কৃষ্ণনগরও চলবে আর আপনি খাজনাও আরো বেশি পাবেন। তাহলে তো এই সুযোগটাকে আমাদের হাতছাড়া করলে চলবে না মন্ত্রী। নইলে কি আর রাতারাতি ঘোড়া ছুটিয়ে আপনার কাছে চলে আসি? বেশ
বেশ বেশ তাহলে আর দেরি করা নয়। উজির কি বুঝছো? জাহাপানা, আমি যা বুঝছি তাতে আমাদের এখনই আলোচনা সেরে ফেলা দরকার। উজির তুমি হবে বৈদ্যাদি বৈদ্য, বুঝলে? হ্যাঁ, নয় হ্যাঁ। দাঁড়াও, একটা জিনিস এনে দিচ্ছি। এই বইটা পড়তে শুরু করে দাও। ঘরোয়া টোটকা। আচ্ছা জাহাপানা, আচ্ছা, আমি এখনই পড়া শুরু করে দিচ্ছি। দেখো, এইবার এমন ভাবে কাজ করো যেন কোনোভাবেই বিফল হওয়ার আর জায়গা না থাকে। না জাহাপানা, একদম চিন্তা করবেন না, এইবার ভুল হবার কোনো জায়গাই নেই। বলি তুমি কি গো? তোমায় কত করে বলি মাসকাবারি বাজারটা একেবারে করবে, তা না, সেই তোমার কিপটেমি। একটু একটু করে জিনিস আনবে, একটু একটু করে, আর হয়রানি পোহাতে হবে আমাকে। কেন বলো তো, কি হলো আবার? দেখতে পাচ্ছ না, এই যে আমি মোচা ছাড়িয়েছি সকাল থেকে, মোচার ঘন্ট বানাবো বলে। তা বাড়িতে এক ফোঁটা তেল আছে, রান্নাটা কি দিয়ে হবে? সে না হয় তেল আমি যেখান থেকে হোক এনে দিচ্ছি। বলি কোথা থেকে জোগাড় করে আনবে? বৃষ্টির জন্য একটাও মুদিখানা দোকান খোলেনি আজকে, তেলটা কি হাওয়া থেকে আসবে? আহ, সকাল সকাল আর চিৎকার করে মাথাটা খেও না তো, দরকার পড়লে মোচা সেদ্ধই খাবো, বুঝেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই খেয়েও, কিন্তু এই মোচা যে কেটে আমার হাতে আঠা হয়ে গেছে, সেটা কি করে ছাড়াবো তেল ছাড়া? আহ, তুমি তো আমাকে জ্বালিয়ে খেলে দেখছি। একটু সাবান দিয়েও তো হাত ধুতে পারো নাকি? দেখতে পেরে তো সাবান দিয়েও যাচ্ছে, এবার কি আমি এরকম আঠা হাতে বসে থাকবো? দাঁড়াও, দেখছি কি ব্যবস্থা করা যায়। আর তুমি একটু বসো, আমি আসছি। বিজ্ঞানী, বাড়ি আছো? আরে গোপাল যে, এসো এসো, ভেতরে এসো। আমায় একটা সাহায্য করতে হবে। কি বলো, কি সাহায্য করতে হবে? আসলে আজ সকালবেলা গিন্নি মোচা কাটতে গিয়ে হাতে মোচার আঠা লাগিয়ে ফেলেছে, আর কিছুতেই সে আঠা ছাড়ছে না। আমাকে একটু তেল দিতে পারবে? তেল নয়, আমার কাছে এক মোক্ষম দাওয়াই আছে। কিরকম? তোমায় একটা জিনিস দিচ্ছি, সেটার এক ঢাকনা এক মগ জলে গুলে দিলেই যে কোনো ধরনের আঠা সব ছেড়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারলে তো কেমন করে ব্যবহার করতে হবে? হ্যাঁ বিজ্ঞানী, ধন্যবাদ। ওই গো গিন্নি, কোথায় গেলে? এদিকে এসো, তোমার জন্য মোক্ষম দাওয়াই নিয়ে এসেছি। ওই তেল নিয়ে এসেছো? আরে না গিন্নি, এ তেলেরও বাপ। এক কাজ করো, এক মগ জল নিয়ে এসো দেখি। মা, এই জল নিয়ে এসে কি হবে? আহা, সবকিছুতে এত প্রশ্ন করো কেন গিন্নি? যা বলছি নিয়ে এসো না। এই নাও, এবার এর মধ্যে হাতটা ডুবিয়ে ভালো করে ঘষে নাও দেখি। ও মা, হ্যাঁ, এ তো পুরো জাদু গো। হ্যাঁ, তা নাই তো কি। তা বলি, শুধু আঠা ছাড়ালি হবে? তোমাকে যে আমি তেলটা নিয়ে আসতে বলেছিলাম, তার কথা বুঝি বেমালুম ভুলে গেছো? আরে গিন্নি, তুমি তো আমাকে নাজেহাল করে ছাড়লে দেখছি। বলি আজকে কি দুপুরে রান্না হবে না হবে না, সেটা পরিষ্কার করে বলে দাও তো আমাকে। আমি দেখছি, কারো না কারো বাড়ি থেকে ঠিক এক বাটি তেল জোগাড় করে এনে দেবো। এই যে এদিকে শোনো, তুই তো মাঠে ঘাটে চাষ করিস, তোর নিশ্চয়ই খুব সর্দির ধাত। এই আবহাওয়ায় নিশ্চয়ই গলা খুসখুস করছে। হ্যাঁ মানে, আপনি কি করে জানলেন? আমি সব জানি। এক কাজ কর, আমাকে একটা মোহর দে,
মধু আর তুলসী পাতা প্রতিদিন সকালে একটা করে খাবি। যা 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 যা, তোর রোগ সেরে যাবে সব। কিন্তু আপনি কে? আমি হলাম বৈদাদি বৈদ্য, সকলের কল্যাণে কাজ করে থাকি। এখন এখানে 1 মাস থাকবো, কৃষ্ণনগরকে একেবারে নিরোগ করে চলে যাব। কিন্তু হঠাৎ এখানে কেন? কেন বুঝতে পারছিস না? এই গ্রামের আবহাওয়ার কি অবস্থা! এখানে তো কোনো মানুষই সুস্থ থাকতে পারবে না। সর্দি, কাশি, জ্বর, হাঁপানি এখানকার সবার নিত্য সঙ্গী। তোরা এক্ষুনি গিয়ে মহারাজের কাছে অভিযোগ জানা। তিনি গ্রামের মানুষদের স্বাস্থ্যের খেয়াল রাখেন না কেন? শুরু হয়ে গেছে। এরপরে আবার যে আসবে, প্রতিটা লোককে ধরে ধরে কানে বিষ ঢালতে হবে, তাহলেই বাজি মাত। কোথায় যাই কোথায় যাই? মন্ত্রীর বাড়ি আমার বাড়ি থেকে কাছেই। দেখি তবে মন্ত্রীর বউ যদি দয়া করে একটু তেল দেন। একটু মোলায়েম করে বলতে হবে। মা ঠাকুরন। কি ব্যাপার গোপাল, তুমি হঠাৎ এখানে? আসলে মা ঠাকুরন, আমার গিন্নি একটু মোচা রাঁধতে চেয়েছে। এবার এই বৃষ্টিতে কোনো মুদিখানার দোকানও খোলা নেই কিনা, তাই আমায় যদি একটু দয়া করে তেল দেন তাহলে আজ বাড়িতে হাঁড়ি চাপতে পারে আর কি। দেখো গোপাল, আমার কর্তা ঠাকুরের সঙ্গে তোমার সম্পর্ক খুব একটা ভালো নয়, তাই আমি যদি তোমায় তেল দিয়ে সাহায্য করি, উনি কিন্তু আমায় খুব বকাবকি করবেন। তাই আমি তোমায় কোনো সাহায্য করতে পারবো না গো। তুমি এখন এসো। ধুর ধুর, মন্ত্রী গিন্নি যখন সাহায্য করলোই না, তখন যাই রানীমার কাছেই যাই। ওনার তো দয়ার শরীর, উনি আমায় নিশ্চয়ই ফিরিয়ে দেবেন না। এই লোকটাকে নিয়ে আমি আর পারলাম না। বেলা গড়িয়ে বিকেল হতে চললো, ওনার এখনো আসার নাম নেই। যাই, একটু এগিয়ে গিয়ে দেখে আসি উনি কত দূর এলে। হ্যাঁ। ওরে বাবা রে, গেলাম রে। বাবা রে, এই কে আছিস? আমাকে ধরে তো। হাই 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 গিন্নি, এ কি করলে? হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া। একটু সাবধানে থাকতে পারো না গিন্নি? আমি তো তেল নিয়েই আসছিলাম, এখন কি করি বলো তো? রাজবৈদ্য এরকম শয্যাশায়ী হয়ে পড়ে আছেন, তোমাকে কার কাছে নিয়ে যাই এখন? তাও একটু কষ্ট করে হেঁটে হেঁটে চলো দেখি। উনি মুখেও যদি কিছু বড়ি দিয়ে দেন তাহলেও যদি কিছু লাভ হয়। চলো চলো চলো। এই কোমরটা গেল রে। ওরে বাবা রে, বাবা রে বাবা। ও বাবা রে। এই হচ্ছে মোক্ষম সুযোগ। একে যদি বোকা বানাতে পারি, তাহলেই আমার কাজ অর্ধেক শেষ। এই সুযোগ ছাড়া যাবে না। চলো চলো, ধীরে ধীরে চলো। বৈদ্য যদি কিছু একটা উপায় বাতলে দেন তাহলে হিললে হয়ে যাবে। বৈদ্যর কাছে যেতে হবে কেন রে? চুন হলুদ লাগা, চুন হলুদ। ওর চেয়ে মোক্ষম দাবাই আর কিছুতেই হবে না রে। কিন্তু আপনি কি? ওরে ওরে, আমি বৈদাদি বৈদ্য। এই রাজ্যের মঙ্গলার্থে 1 মাসের জন্য এখানে এসেছি। হ্যাঁ, তাই লাগাচ্ছি। তোদের মহারাজ কি জানে না যে বর্ষাকালে রাস্তাঘাটের অবস্থা কি হয়? তার জন্য উনি কি ব্যবস্থা দিয়েছেন? এক্ষুনি মহারাজের কাছে গিয়ে সেই অভিযোগ করে আয়। আর মুখ ফুটে কথা বলতে না পারলে মহারাজেরা কোনোদিনই রাজ্যবাসীর কথা ভাবে না রে। দে দে দে, 2টো মোহর দে দেখি। এই নে চুন হলুদ দে, এই নে। এটা কি রে?
হঠাৎ এরকম নিঃস্বার্থ ভালোবাসা কেন আমাদের রাজ্যবাসীর প্রতি? তারপর আমাদের দেবতাতুল্য মহারাজের বিরুদ্ধে আমাদের কান ভাঙানোর চেষ্টা করছে। ব্যাপারটা তো দেখতে হচ্ছে। আয় আয়, যাচ্ছিস কোথায়? হ্যাঁ, এদিকে আয় 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 আয়, এদিকে আয় দেখি। ও মা, এ কি রে, তোর কি চোখের নেবা হয়েছে নাকি রে? হ্যাঁ? তোর চোখ তো পুরো হলুদ। কিন্তু গুরুদেব, আমি তো সম্পূর্ণ সুস্থ। কে কে বললো তোকে? কে বললো যে তুই সুস্থ? তুই কি আমার চেয়েও বেশি জানিস? তোর শরীর একদম নেবায় ভরে গেছে রে। আমি যা যা বলছি মন দিয়ে শোন। আপনি বলুন আমায় কি করতে হবে? দে 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 দে, আমায় দুটো মোহর দে দে। আর শোন শোন, এই বাতাবি লেবুটা নিয়ে প্রতিদিন সকালবেলা খাবি। আর আর তুই কি জানিস তোর এরকম রোগ হঠাৎ করে ধরা পড়লো কেন? কেন? তোদের ঘাটের পুকুরগুলো কি অবস্থা দেখেছিস? কি রকম নোংরা! সেই জল খেলে নেবা হবে না তো আর কি হবে? মহারাজকে গিয়ে আজই অভিযোগ কর যে রাজ্যের খেয়াল যদি রাখতেই না পারেন, তাহলে আমরা এরকম মহারাজ চাই না। কিন্তু বাবা, পুকুর তো পরিষ্কার। তোরা প্রতিবাদ না করলে তোরাই অসুস্থ হয়ে মরবি। রাজার কিন্তু কিচ্ছু হবে না। এখন একটু ব্যথাটা কমলো গিন্নি? তোমায় আজকে রান্না করতে হবে না, যা আছে ও আমরা দুজনে ওই মুড়ি বাতাসা খেয়ে নেবো। শোনো, তুমি এখন বিশ্রাম করো। হ্যাঁ, আমার ওদিকে রাজসভার জন্য দেরি হয়ে যাচ্ছে। আমি বেরোলাম, বুঝলে? হ্যাঁ, যাও। মহারাজ, এভাবে কিভাবে চলবে বলুন তো? আপনি আমাদের স্বাস্থ্যের কথা একদম ভাবছেন না। হ্যাঁ মহারাজ, পুকুরের জলগুলো আর বিশুদ্ধ নেই, তাই আমারও চোখ খারাপ হয়ে গেছে। আপনি বলুন, এভাবে চলতে থাকলে আমরা কি করে ভালোভাবে বেঁচে থাকবো? হ্যাঁ মহারাজ, প্রতিটা পুকুরের ঘাট ঠিক মতো বাঁধানো নেই। আপনি রাজ্যের ঠিক মতো দেখভাল মোটেই করছেন না মহারাজ। আমরা এর বিচার চাই। কিন্তু হঠাৎ করে তোমরা একসাথে সবাই মিলে এত খাপ্পা হয়ে গেলে কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। এইসব কথা আমাদের বৈদ্যাদি বৈদ্য বলেছেন, উনি আমাদের চোখ খুলে দিয়েছেন। এভাবে চলতে থাকলে আমরা এখানে থাকবো কিভাবে মহারাজ? খেলা জমে উঠেছে। ঠিক আছে ঠিক আছে, তোমরা সবাই আমাকে একটা দিন সময় দাও। আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সমস্যা কিভাবে দূর করতে পারি। কাল এই সময়ে রাজসভায় এসো তোমরা সবাই। কিছু বুঝতে পারছো গোপাল? হ্যাঁ মহারাজ, আমারও দেখা হয়েছিল এই বৈদ্যাদি বৈদ্যর সাথে। আমার গিন্নির পায়ে ব্যথার জন্য ওই বৈদ্যর কাছে নিয়ে যাওয়ার সময় আমার বাড়ির সামনেই এর দেখা পাই। চুন হলুদ লাগাতে বলল। যা বুঝলাম মহারাজ, এ তো শুধু ঘরোয়া টোটকা ছাড়া কিছুই দিচ্ছে না। আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু মহারাজ, এই তো মনে হচ্ছে আপনার বিরুদ্ধে পুরো রাজ্যবাসীর মগজ ধোলাই করেছে। ওদের মুখ থেকে শুনে যা বুঝলাম। কিন্তু তারও তো একটা কারণ থাকবে। আচ্ছা, আমাকে একটু ভাবতে সময় দাও। কাল সকালে দেখছি কি ব্যবস্থা করা যায়। খেলা তো পুরো জমে উঠেছে। কি উজির? তাজা বলেছ মন্ত্রী। শুধু কাল সকালে নবাব বাহাদুরের কাছে এসে খেলাটা সাঙ্গ করলেই পুরোটা মিটে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাজা বলেছো। এতক্ষণ নিশ্চয়ই খেলা জমে উঠেছে। কাল সকালে কৃষ্ণনগরে গিয়ে একবারে জবনিকা পতন করব আমি। তখন কৃষ্ণনগর আমার হাতের মুঠোয়। কি শুনছি কৃষ্ণচন্দ্র, কি কেমন অরাজকতা চলছে? রাজ্যের মানুষ একসাথে তোমার বিরুদ্ধে অভিযোগ করতে এসেছে। কিন্তু আপনাকে সব কে বলল নবাব বাহাদুর? আমি সব খবর পেয়েছি। তুমি গোটা রাজ্যের স্বাস্থ্য পরিবেশ সম্পর্কে কোনোই খেয়াল রাখছো না। তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ এসেছে, তাই তোমার রাজত্ব আমি আজ কেড়ে নিতে এসেছি। কিন্তু কে অভিযোগ করেছে? বৈদ্যাদি বৈদ্যর কাছে আমি তোমার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। উনি হলেন একজন ভণ্ড লোক। কি ভণ্ড লোক?
একজন মানুষ যে বিনা স্বার্থে আমাদের রাজ্যকে নিরোগ করার উদ্দেশ্যে এসে সবাইকে উপকার করছে, আর তুমি তাকে কিনা বলছো যে সে ভণ্ড? তুমি তো নিজেও বললে যে তোমার গিন্নির উনি চিকিৎসা করেছেন। উপকার নেওয়ার পরে এরকম বেইমানি করতে লজ্জা লাগে না গোপাল? আর আমি যদি প্রমাণ করে দিতে পারি উনি একজন ভণ্ড, বেশ, তুমি যদি প্রমাণ করে দিতে পারো তাহলে তোমার রাজ্যের 5 বছরের খাজনা মুকুব। ঠিক আছে, কিন্তু আগে ওই ভণ্ডকেই রাজসভায় ডাকা হোক। কি বলেছিস তুই আমাকে? হ্যাঁ, কি বলেছিস তুই? আমি নাকি ভণ্ড? তুই জানিস আমার চিকিৎসা শাস্ত্রে কত জ্ঞান। আপনি আসল না নকল তা একটু পরেই প্রমাণ হয়ে যাবে বৈদ্যাদি বৈদ্য মহাশয়। কি প্রমাণ করিস আমিও দেখে নেব। বল বল, কি করতে হবে আমার বল। তেমন কিছু না, আপনাকে শুধু ওই স্নান করতে হবে। এ আবার এমন কি? তেমন কিছু না, তবে আমার দেওয়া জলেই আপনাকে স্নান করতে হবে। বেশ, তাই হোক। নবাব বাহাদুর, আমাকে যদি একটু অনুমতি দেন, আমি স্নানের জল প্রস্তুত করার জন্য একবার আমার বাড়ি যেতে চাই। বেশ, যাও, তবে বেশি দেরি করো না। নিন বৈদ্যমশাই, এবারে আপনি এই জল আপনার গায়ে মাথায় ঢালুন, স্নান করুন। এ কি, তুমি উজি? ইয়ে, মানে মানে এই মাটি করেছে। নবাব বাহাদুর, এটা কি হলো? আসলে কৃষ্ণচন্দ্র, কিছু মনে করো না, আমি তোমার 5 বছরের খাজনা মুকুব করলাম। নবাব বাহাদুর, বিষয়টা কিন্তু শুধু খাজনা মুকুবের নয়, আপনি দেশের নবাব, আপনার থেকে কিন্তু এমন প্রতারণা মোটেও কাম্য নয়। আমি কি করব বলো? তোমার রাজ্যের মন্ত্রী তো এসবের মূলে। যেই দেখেছিল রাজবৈদ্য অসুস্থ, তার সুযোগ নিতে সেই রাতেই আমার কাছে চলে যায়। আপনি তো জানেনই যে কৃষ্ণনগরের রাজ সিংহাসনের ওপরে আমার বরাবরের নজর। দেখুন নবাব বাহাদুর, আমি যদি কৃষ্ণনগরের রাজা হই তাহলে কৃষ্ণনগর থেকে আপনি যা খাজনা পান, আমি তার দ্বিগুণ খাজনা আপনাকে দিতে পারি। আমি মানছি, আমারও তাতে মদত দেওয়া উচিত হয়নি, কিন্তু তোমার রাজ্যের মন্ত্রীর মধ্যেও কিন্তু লোভ আছে। মন্ত্রী, আজ তোমারই একদিন কি আমারই একদিন। এটাই হচ্ছে ওর আসল শাস্তি। আমাকে তুমি ক্ষমা করে দিও কৃষ্ণচন্দ্র। উজির, চলো, অনেক হয়েছে, আর আমাদের এক মুহূর্ত এখানে থাকা মোটেই শোভা পায় না। বিজ্ঞানীর আবিষ্কারের জবাব আছে বটে, মোচার আঠাও তুলছে, দাড়ির আঠাও খুলছে। তা গোপাল, তোমার এই বুদ্ধিটা কি করে মাথায় এলো? খুব সহজেই এলো মহারাজ, কারণ যেদিন প্রথম উজির ওরফে ওই ভণ্ড বৈদ্যাদি বৈদ্যকে দেখি, সেদিনই ও আমাকে দেখে বারবার গোঁপ ঠিক করছিল। তখনই বুঝেছিলাম এ ওর নকল গোঁপ। আর আজ প্রমাণ দিলে, হ্যাঁ?